স্বাগত। 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনামগুলো। বিএনপির আমলে খালাস পাওয়া জেল হত্যা মামলার আসামি খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেপ্তার, দেশে আনার উদ্যোগ। দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে উন্নয়ন হয়, আনসার সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। দেশে করোনা রোগীর 82% ওমিক্রন আর 18% ডেল্টা আক্রান্ত। 937 নমুনা বিশ্লেষণে বঙ্গবন্ধু মেডিকেলের তথ্য। ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে চলছে ইভ্যালি 7টি গাড়ি নিলামে বিক্রি, হাইকোর্টের নির্দেশনায় ব্যবস্থা। এবং সকাল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। শীত ও অকাল বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। সাবেক হাইকমিশনার মেজর মোহাম্মদ খায়রুজ্জামান মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে এই তথ্য নিশ্চিত করেন তিনি। জেল হত্যা মামলার আসামি ছিলেন মেজর মোহাম্মদ খায়রুজ্জামান, তবে বিএনপির আমলে মামলা থেকে খালাস পান তিনি। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, অভিবাসন আইন ভঙ্গের দায়ে মেজর মোহাম্মদ খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছে। বর্তমানে মোহাম্মদ খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পরে তাকে জেল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে মোহাম্মদ খায়রুজ্জামান মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়। দেশে ফিরে আসার ঝুঁকি মনে করে মোহাম্মদ খায়রুজ্জামান কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান। শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয়, এজন্য দেশে শান্তি বজায় রাখা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে 42তম আনসার সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী, বাংলাদেশকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না। গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী এবং 42তম জাতীয় সমাবেশের আয়োজন করা হয়। এবার বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয় 162 জনকে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা একান্ত প্রয়োজন। বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি, আর শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারেরই উন্নয়ন। প্রতিটি পরিবার স্বচ্ছভাবে জীবনযাপন করুক, সুন্দরভাবে বাঁচুক, সেটাই আমরা চাই। সেজন্যই একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখা একান্তভাবে প্রয়োজন। দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা ধরে রাখতে দেশের প্রতিটি খাতের উন্নতিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কাজে সকলে সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমি আশা করি। দেশের সকল উন্নয়ন প্রকল্প, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা সহ সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, যখন তারা বাস, গাড়ি, রিক্সা, ভ্যান, এমনকি রেলগাড়ি এবং রেল লাইনে যখন অগ্নি সন্ত্রাস চালাচ্ছিল, আগুন দিচ্ছিল, আগুন দিয়ে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মারছিল, সেই রেল লাইনের নিরাপত্তার দায়িত্ব আনসার ভিডিপিকে দেওয়া হয়েছিল এবং তারা যথাযথভাবে তা পালন করে যান। আনসার ভিডিপির উন্নয়নে নানা প্রকল্পেরও উদ্বোধন করেন সরকার প্রধান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি গঠনের জন্য সার্চ কমিটির কাছে আজ নাম পাঠাবে আওয়ামী লীগ, তবে জোটগতভাবে নয়, এককভাবে নামের তালিকা পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেন, যারা এর আগে জাতীয় পর্যায়ে বিভিন্ন পদে দক্ষতা, নৈতিকতা ও সফলতার সাথে কাজ করেছেন
তাদেরই তালিকায় রাখা হচ্ছে। এর আগে বুধবার নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়ে চিঠি দেয় সার্চ কমিটি। দলগুলো শুক্রবার বিকেল 5টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে সশরীরে এসে অথবা অনলাইনে সর্বোচ্চ 10 জনের নাম জমা দিতে পারবে। এদিকে সার্চ কমিটির আজ বৈঠকের কথা থাকলেও হচ্ছে না। আগামী শনি ও রোববার বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 60 জন বিশিষ্ট ব্যক্তির মতামত নেবে এই কমিটি। এর মধ্যে তাদের তালিকাও করা হয়েছে বলে জানা গেছে। নতুন নির্বাচন কমিশনে দলীয় মনোভাবের কাউকে দেখতে চায় না আওয়ামী লীগ। সব দলের কাছে গ্রহণযোগ্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে প্রস্তাব করবে দলটি। এ তালিকায় থাকবেন বিচারপতি, সাবেক সামরিক, বেসামরিক আমলা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশায় অভিজ্ঞদের নাম। আগামী শুক্রবারের মধ্যে প্রস্তাবিত নামগুলো সার্চ কমিটির কাছে জমা দেবে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্যদের বৈঠক। মূল আলোচনায় ছিল নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটির চাওয়া নামের তালিকা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর 12 সদস্যের কাছে নতুন নির্বাচন কমিশন কেমন হতে পারে জানতে চান। পরে সিদ্ধান্ত হয় দলের সদস্যরা লিখিতভাবে নামের তালিকা জমা দেবেন সভাপতির কাছে। যার যার মতামত, যাদের আপনারা যোগ্য মনে করেন, যাদের এখানে এই কমিশনে যাওয়ার যোগ্যতা রাখে, সেই দুটো নাম পেশ করেন। আমরা যারা সবাই ছিল, সবাই একটা দুইটা নাম সেখানে যা গোপন একেবারে কেটে জানেও না, দেখেও না, চোখে নেই করে সম্পূর্ণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিয়েছি। বিগত দুটি নির্বাচন কমিশন নিয়ে নানা মহলে সমালোচনা হয়েছে। এবার কি সেই বৃত্ত থেকে বের হবে কমিশন? এ প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দাবি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারবেন এমন যোগ্য লোকদেরই নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ। আমরা কোন দলীয় নাম প্রস্তাব করব না, যে আমরা চাই একটা সুন্দর একটা নির্বাচন কমিশন হোক, আর সেই নির্বাচন কমিশন সুন্দর ভোটার তালিকা করবে এবং প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে। জনগণ আমাদের সাথে আছে। সার্চ কমিটির চাহিদা অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যেই 10 জনের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ। সামরিক, বেসামরিক আমলা, সাবেক বিচারপতি এবং যারা দেশকে ভালোবাসে এই ধরনের লোক, তাদের মধ্যে থেকে দিয়েছি। আমার মনে হয় অন্যান্য সকলে এইভাবেই দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা সার্চ কমিটিতে বিএনপিকেও নাম প্রস্তাবে আহ্বান জানান। বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদের সাড়া দেওয়া উচিত। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 5 জেলার 7টি ইউনিয়ন পরিষদে 8ম শেষ ধাপের নির্বাচন চলছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটাই সব শেষ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরি ইউনিয়নে শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্য সহ চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 14,482 জন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর যুবলী ও চর জব্বর ইউনিয়নেও চলছে ভোট। এই দুই ইউনিয়নের 27টি ভোট কেন্দ্রে পুলিশ ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 1100 সদস্য নিয়োজিত রয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নে বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় 18,500। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে 4 জন ম্যাজিস্ট্রেট সহ পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের খাকড়াদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, খাকড়াদহ এলাকার আওয়ামী লীগ সমর্থক রিপন সরকার ও হাবিব মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হাবিব গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রিপন সরকার গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে 4 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে সর্বশেষ ইউপি নির্বাচনে প্রকাশ্যে অস্ত্রবাজি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নির্বাচনের 3 দিন পরেও মাত্র একটি অস্ত্র আর একজনকে গ্রেপ্তারে সীমাবদ্ধ আছে পুলিশের তৎপরতা। প্রকাশ্য এই অস্ত্রবাজিতে অভিযোগের তীর আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকে। এ নিয়ে বিব্রত সরকারি দলের নেতারাও। গেল সোমবার 7ম ধাপে ইউপি নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া সারাদিনই ছিল উত্তপ্ত জনপদ। বিভিন্ন ইউনিয়নের সংঘর্ষে এক কিশোর সহ মারা গেছে 2 জন।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভোট কেন্দ্রে মহড়া দিয়েছে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টাও চলেছে। ভোটের মাঠে প্রকাশ্যে এই অস্ত্রবাজি আর সংঘাতে জড়িত এমন ৮ অস্ত্রধারীকে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেলেও চিহ্নিত করা গেছে ৬ জনকে, আর এদের মধ্যে আটক হয়েছেন একজন। তবে সবকিছুই নিয়ন্ত্রণে আছে বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারগুলো করার জন্য পুলিশের অভিযান চলছে। এবারের নির্বাচনে সাতকানিয়া উপজেলার 11টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিল 33 জন। অস্ত্রবাজিতে পিছিয়ে ছিল না স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরাও। তবে আওয়ামী লীগ বলছে বেশিরভাগ অস্ত্রধারী বহিরাগত। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ফাঁক আছে, অথবা এই আমাদের দলেরও কেউ কেউ দলের নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীকে মিসগাইড করেছে। নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার বিষয়টিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের ব্যর্থতা বলেই মনে করছে সুশীল সমাজ। এক কেন্দ্রে শখানেকে বেশি অস্ত্রের ব্যবহার দেখা গেছে, হানাহানি 2 জন মারা গিয়েছে। এটা একেবারেই জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা। নির্বাচনের পরদিনও কাঞ্চনা ইউনিয়নে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে করোনা শনাক্তে 82 ভাগ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। দুপুরে বিএসএমইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ জানান, চলতি বছরের 19 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রোগী এবং বহির্বিভাগের রোগীর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে 82 ভাগ এবং 18 ভাগ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ সময় ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টও পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণার 9 মাস বয়স থেকে 90 বছর বয়সীদের 937টি নমুনার জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়। এদিকে 24 ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী ও বগুড়ায় 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে 4 জন আর উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার 1 জন করে রয়েছেন। গেল 24 ঘন্টায় রাজশাহীতে করোনা শনাক্তের হার 5% কমে 22.22% হয়েছে। তবে সংক্রমণ কমলেও বেড়েছে করোনা ইউনিটে রোগীর সংখ্যা। এদিকে বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ জেলায় করোনার সংক্রমণ কমাতে সরকারি নির্দেশনা মানছে না সাধারণ মানুষ। করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, একটু জানতে চাইবো যে বগুড়ায় এর মধ্যে আমরা করোনায় কিন্তু আজকেও মৃত্যুর খবর রয়েছে, এর পাশাপাশি বগুড়ার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আসলে বাড়ছে নাকি এখন কমার দিকে রয়েছে, একটু জানাবেন। গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু নিয়ে সব মিলিয়ে বগুড়ায় এখন 702 জনের মৃত্যু ঘটেছে করোনায়। আর হাসপাতালের যে বিষয়টা আপনি জানতে চাইলেন, আমি এখানকার যে 2টি বড় হাসপাতালেই মূলত করোনার চিকিৎসা দেওয়া হয়, মোহাম্মদ আলী এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুটিতেই করোনা রোগীর সংখ্যা কমেছে। গতকালের তুলনায় আজকে সেখানে ভর্তিও কম হয়েছে এবং বলা যায় যে হাসপাতালের যে ধারণ ক্ষমতা তার 8 ভাগের 1 ভাগও রোগী নেই। অর্থাৎ সব মিলিয়ে করোনার হাসপাতালের যে পরিস্থিতি সেটি অনেকটাই ভালো এবং সেখানকার প্রস্তুতি গত বছরের তুলনায় এখন অনেক ভালো বলছেন চিকিৎসকরা। অন্যদিকে করোনার যে প্রভাব সেটি বগুড়ার শহর এবং শহরের বাইরে 2 ধরনের আমরা দেখতে পাই। শহরে এর প্রভাব কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলে বেশ বলা যায় যে বেশি রয়েছে, কারণ সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই আমরা দেখতে পাইনি। একটু আগে আমি কয়েকটি গ্রামে ঘুরে এসেছি মূলত করোনা পরিস্থিতি দেখবার জন্য, কিন্তু অধিকাংশ এলাকাতে আমি দেখেছি যে করোনার আশঙ্কা রয়েছে এমন সব জনবহুল এলাকাগুলোতে লোকজনের মুখে মাস্ক নাই এবং তারা কোনো সামাজিক দূরত্ব মানছে না। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ থেকে আজকে যে তথ্য দেওয়া হয়েছে সেটি গতকালের তুলনায় আজকে 2% হারে কমেছে করোনা শনাক্তের হার, কিন্তু সেটি আবার যদি গত 15 দিনের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে 28%-এরও বেশি কমেছে করোনা সংক্রমণের হার। কিন্তু তারপরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা, যদি স্বাস্থ্যবিধি সাধারণ মানুষ না মানে তাহলে যে কোনো সময় বাড়তে পারে এবং একই কারণে তারা এই তথ্যগুলো দিচ্ছেন যে বগুড়ার বিভিন্ন এলাকায় যে মেলাগুলো চলছে
এই মেলার কারণে যে কোনো সময় আবার করোনা সংক্রমণের হার বাড়তে পারে এমনই আশঙ্কার কথা তারা বলেছেন। একই সাথে তারা জনস্বাস্থ্যের যে বিষয়টি, বিশেষ করে হাত ধোয়ার বিষয়টি, করোনা থেকে মুক্ত থাকার জন্য স্যানিটাইজারের ব্যবহার, এমনকি মাস্কের ব্যবহারকে তারা খুব গুরুত্ব দিচ্ছে। এইখানে একটা বিষয় একটু জানতে চাই, আপনি যেমনটা বলছিলেন বগুড়া এরই মধ্যে বড় মেলার খবর কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে প্রচুর মানুষের ভিড়, এর বাইরে বিভিন্ন সামাজিক নানান অনুষ্ঠান হচ্ছে যেগুলো একেবারে নিষেধ করা ছিল সরকারি নির্দেশনায় 100 জনের উপরে। তার মানে কি প্রশাসন অনেকটা আসলে গা ছাড়া ভাব, কেউ কিছু বলছে না, যা খুশি সেভাবেই চলছে, বিষয়টি কি এরকম অনেকটা? আমার কাছে আপনার প্রশ্নের সাথে আমি একমত। কোনো কোনো ক্ষেত্রে আসলে গা ছাড়া ভাব না, ঠিক করতে হয়, সরকারের একটা নির্দেশনা রয়েছে, এই জন্যই জেলা প্রশাসন কোনো কিছু করে থাকে। যেমন গতকালকে যে মেলাটা বগুড়ায় হলো, এটি জেলা প্রশাসন থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি, অনুমতিও দেওয়া হয়নি, কিন্তু তারপরে একটা মেলা বসেছে। সেই মেলাতে যারা দায়িত্ব ছিলেন, বিশেষ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেখানে গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসলেন যে 1 ঘন্টার মধ্যে মেলাটি করিয়ে নিতে হবে, কিন্তু তাদের নির্দেশনাটা ওই রকমই ছিল যে বলার মতো করে বলেছে, সাধারণ মানুষ সেটা শোনার মতো করে শুনেছে, সেই নিয়ে তাদের কোনো ইয়ে ছিল না। যখন এডিএম ঘটনাস্থল থেকে চলে আসেন, তারপরে আবার সেই মেলা বসে এবং গভীর রাত পর্যন্ত মেলা চলেছে। আজকেও আমি বেশ কয়েকটি এলাকা থেকে খবর পেয়েছি যে গতকালের মেলা রেশ ধরে, যেটি সন্ন্যাসী মেলা বা যেটি পরাদাহ মেলা, রেশ ধরে আজকেও চলছে বউ মেলা, কোথাও মাছ বিক্রি হচ্ছে একেবারে গাদাগাদি করে। সব মিলিয়ে বগুড়া মেলার যে বিষয়টি, সেটি একেবারেই প্রশাসনের কন্ট্রোলের বাইরে চলে গেছে আমার কাছে মনে হয়েছে। বগুড়া করোনা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। রাজধানী ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে চলছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির 60টি গাড়ি নিলামে বিক্রির কার্যক্রম। হাইকোর্ট বিভাগের নির্দেশনায় এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামের তালিকায় 60টি গাড়ির মধ্যে রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, 2টি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর 1 কোটি 60 লাখ টাকা ধরা হয়েছে। এর আগে 31 জানুয়ারি ইভ্যালি ধানমন্ডির কার্যালয়ের 2টি লকারে মাত্র 2530 টাকা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ব্যাংকের 150 মতো চেক বই পাওয়া যায় সেখানে। $2-3 লাখ টাকা বেশি লাগবে, আর এখান থেকে একটা ভালো গাড়ি পাওয়া যাচ্ছে। ইভিলির ক্ষতিগ্রস্ত যে গ্রাহকরা আছে তাদের পারপাসে যেন বা তারাই যেন টাকাটা ফেরত পায়, এই টাকাগুলো যেন নষ্ট না হয়ে যায়। এ বিষয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, এ পর্যন্ত কয়টি গাড়ি নিলামে বিক্রি হলো আর বাকি গাড়িগুলো ন্যূনতম মূল্য কত ধরা হয়েছে? আরেকটি বিষয় জানাবেন যে ট্যাক্স নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল পরিশোধ নিয়ে, সে বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত এসেছে কর্তৃপক্ষ? হ্যাঁ, 11:30টার পরে আজকে যে নির্ধারিত 60টি গাড়ির নিলাম, এখন কিন্তু সবশেষ গাড়ির নিলামটা চলছে। এখন টয়োটা মাইক্রোবাস, যেটার ভিত্তিমূল্য দেওয়া হয়েছে 16 লাখ টাকা, এখানে নিলামে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে সর্বোচ্চ দরদাতা হয়ে এই মাইক্রোবাসটা নেয়ার আগ্রহ প্রকাশ করছেন এবং তারা কিন্তু এখানে তাদের যে মূল্য বলে যাচ্ছেন, তাদের যেভাবে নিতে পারে 10,000 20,000 করে বাড়ছে প্রতি কলে এবং দরদাতারা আগ্রহ নিয়ে এখানে অংশগ্রহণ করছেন। এখন আপনাকে দেখাতে চাই, এখনো পুরো এই অডিটোরিয়ামটা দরদাতাতে পরিপূর্ণ এখনো রয়েছে। আপনাকে আমি যেটা বলতে চাই যে রেঞ্জ রোভার প্রথম গাড়িটা, এটার ভিত্তিমূল্য ছিল 1 কোটি 60 লাখ টাকা, এটা কিন্তু 1 কোটি 81,50,000 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া টয়োটা প্রিয়াস, যেটা ভিত্তিমূল্য ছিল 13,50,000, সেটা বিক্রি হয়েছে 17,30,000 টাকায়। টয়োটা সিএইচআর হাইব্রিড যেটা, সেটা 18 লাখ টাকা ভিত্তিমূল্য ছিল, যেটা 23 লাখ টাকা বিক্রি হয়েছে এবং টয়োটা এক্সিওর 2টা গাড়ি ছিল, সেটা 9,18,000 টাকা ভিত্তিমূল্য থাকলেও প্রথম গাড়িটি 15,35,000 টাকা বিক্রি হয়েছে এবং দ্বিতীয় গাড়িটি বিক্রি হয়েছে 15 লাখ টাকা। আর হোন্ডা ভেসেল যেটা ভিত্তিমূল্য ছিল 16 লাখ টাকা, সেটা 17,60,000 টাকায় বিক্রি হয়েছে। আর এখন সবশেষ টয়োটা মাইক্রোবাস, এইটা নিয়ে এখনো দরদাম চলছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এখানে ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা, সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে, সেটা কিভাবে নেওয়া হবে, এখানে কিন্তু প্রথমেই
যারা দরদাতা যারা অংশগ্রহণ করেছে তারা আসার পরে এখানে প্রথমেই এখান থেকে পরিচালনা পর্ষদ থেকে একটি ঘোষণা আসে যে গাড়ির নির্ধারিত মূল্য সাথে অবশ্যই 17.5% ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হবে। এছাড়া 20% নগদ এখনই দিতে হবে এবং আগামী 7 দিনের মধ্যে বাকি যে 80% টাকা সেটা কিন্তু পরিশোধ করতে হবে। কেউ যদি এই টাকা দিতে ব্যর্থ হয় বা অপারগ হয় সেক্ষেত্রে কিন্তু তার সেই গাড়ির যে বায়না সূত্রে যে টাকাটা আজকে দেওয়া হবে সেটা কিন্তু ফেরত দেওয়া হবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটু আগে এই গাড়িগুলো কারা কারা নিয়েছেন? সাবেক বিচারপতি তিনি কিন্তু আমাদেরকে গাড়ি এখানে বিভিন্ন জন নিয়েছে। আপনি জানেন যে এটা একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিলামে অংশ নিয়েছিল। এখানে যেমন ব্যবসায়ী আছে তেমনি ইঞ্জিনিয়ার আছে বা আইনজীবীও একজন। সবশেষ 6 নম্বর যে গাড়িটা নেওয়া হলো তিনি কিন্তু একজন আইনজীবী এবং তিনি একজন নারী। তো তিনি কিন্তু একটু আগে সেই 6 নম্বর গাড়িটি 18 লাখ টাকা দিয়ে নেন। তো আমি যেমনটি বলছিলাম যে বিচারপতি শামসুদ্দিন মানিক একটু আগে সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু বলছেন যে মানুষের যে কষ্টার্জিত টাকা সেই টাকা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই কিন্তু তারা এই ই-ভ্যালির যে গাড়িগুলো বা অন্য যে জিনিসগুলো আছে তারা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। আপনি জানেন যে এর আগেও এখানে ই-ভ্যালির বেশ কিছু গাড়ি যা এখন অন্যদের হাতে রয়েছে, অর্থাৎ এই গাড়িগুলো বিক্রি করে মোট কত টাকা আসবে এবং বাকি গাড়িগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে? হ্যাঁ, এই রোববারের মধ্যে যদি সেই বাকি গাড়িগুলো কেউ ফেরত না দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ঘোষণা দিলেন একটু আগে বিচারপতি শামসুদ্দিন মানিক। তো তিনি বলছেন যে রোববারের মধ্যে যদি তারা ফেরত না দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে এবং আবারও হয়তোবা নিলামের মাধ্যমে বিক্রি করে সেই টাকাগুলো মানুষকে দেওয়া হবে। আর যেমনটি বলছিলেন যে কত টাকা ঠিক বিক্রি হলো এটা এখনো কিন্তু হিসাব হয়নি। তারপরেও আমি আপনাকে বলতে পারি যে মোটামুটি 3.5 থেকে 3.5 কোটি টাকার মতো এই পর্যন্ত হয়তো মোট পাওয়া যাবে এই গাড়িগুলো থেকে। মোট 7টি গাড়ি। সর্বশেষ যে গাড়িটা টয়োটা মাইক্রোবাস সেটার এখন দরদাম চলছে। সর্বোচ্চ দরদাতাকে পাওয়া গেলেই আজকের মতো এই নিলাম কার্যক্রমটা এখানে সমাপ্ত ঘোষণা করা হবে। রাজধানী ধানমন্ডি থেকে ই-ভ্যালির নিলামে তোলা 7টি গাড়ির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার হাজতখানায় 2 তরুণের বৈঠকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে শিগগিরই। সেই ঘটনায় এসআই নৃপেন কুমার বিশ্বাসের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই তদন্ত কমিটি হলো। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 6 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে আসেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী। বিচারক অসুস্থ থাকায় হয়নি সাক্ষ্য গ্রহণ। পরে আসামিদের হাজতখানায় নেওয়া হলে 2 যুবকের সঙ্গে বৈঠক করতে দেখা যায় পাপিয়াকে। সে কক্ষের বাইরে পাহারায় ছিলেন নারী পুলিশ সদস্যরা। তবে গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে নিজেদের পাপিয়ার ভাই দাবি করে সরে পড়েন সেই 2 যুবক। এ ঘটনায় হাজতখানার ইনচার্জ এসআই নৃপেন কুমার বিশ্বাসকে শোকজ করে ডিএমপির প্রসিকিউশন বিভাগ। তবে তার মঙ্গলবার দেয়া জবাবে সন্তুষ্ট নয় ডিএমপি। তাই গঠন করা হয়েছে 1 সদস্যের তদন্ত কমিটি। অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে শোকজ করেছিল এবং শোকজের জবাব অলরেডি পাওয়া গেছে। জবাব সন্তোষজনক না হওয়ার একজন এসিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঘটনার অনুসন্ধান করে উনি যত দ্রুত সম্ভব রিপোর্ট সাবমিট করবে। এরই মধ্যে সে ঘটনার ফুটেজ পর্যালোচনা শুরু করেছে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ করা হবে নিপেন সহ 3 পুলিশ কর্মকর্তাকে। শোনা হবে প্রত্যক্ষদর্শীদেরও বক্তব্য। যেহেতু এটা নিয়ম ব্যত্যয় ঘটেছে এবং আমাদের কনস্টেবলরা সেখানে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে অথবা তাদের বিচ্যুতি ঘটেছে, সুতরাং তারা যে দায়িত্ব অবহেলা করলো এই অবহেলার কারণে তাদের শাস্তির বিষয়ে
অনুসন্ধান কমিটি যে ধরনের সুপারিশ করবে তার আলোকে ব্যবস্থা গ্রহণ করা না। গত বছরের 30শে নভেম্বরও পাপিয়া আইন ভেঙে এজলাসে নাস্তা করেছেন বলে অভিযোগ রয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের বিষয়ে তথ্য সংগ্রহে শতাধিক কর্মকর্তা কর্মচারী নিয়ে সারা দেশে গোয়েন্দা তৎপরতা জোরদার করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। এ লক্ষ্যে একজন মহাপরিচালকের নেতৃত্বে আলাদা অনুবিভাগ গঠনের পরিকল্পনা সংস্থাটির। মন্ত্রিপরিষদ বিভাগ পদ ও বেতন ভাতার অনুমোদন দিলেই শুরু হবে নতুন কার্যক্রম। 6 কর্মকর্তা ও 4 কর্মচারী সহ 10 জনের জনবল নিয়ে চলছে দুদকের গোয়েন্দা ইউনিট। সংস্থাটির বর্তমান কাঠামোতে শুধু প্রধান কার্যালয়ে এই জনবল। ইউনিটটি সারা দেশে দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই বাছাই সহ গোপনে তথ্য সংগ্রহ করে থাকে। হলমার্ক, ডেস্টিনির মতো অনেক দুর্নীতি মামলার জয়ের পেছনে কাজ করেছে এই ইউনিটের গোপন তথ্য। বেশ কিছু সফলতার গল্প থাকলেও বিপুল দুর্নীতির তথ্য নিতে এই ইউনিটের সক্ষমতা একেবারেই অপ্রতুল। তাই দুদকের একটি বিশাল, সৎ, দক্ষ ও প্রশিক্ষিত গোয়েন্দা বাহিনী দরকার বলে মনে করে দুর্নীতি বিরোধী বেসরকারি আন্তর্জাতিক সংস্থা টিআইবি। গোয়েন্দা শব্দটির সাথে অনেক সময় যে ধরনের নৈতিকতা স্খলন এবং মানুষের হয়রানির দৃষ্টান্ত দেখা যায়, একই বিষয়টি দুদকে যদি সংগঠিত হওয়া শুরু হয় তাহলে কিন্তু এই উদ্যোগটি বুমেরাং হতে পারে। গঠন করা হবে নতুন গোয়েন্দা অনুবিভাগ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ এগিয়েছে মাত্র 52.25 ভাগ। এখনো বাকি প্রায় অর্ধেক, যা শেষ করার লক্ষ্য 2024 সালের মধ্যে। জমি অধিগ্রহণ, করোনা মহামারী সহ নানা কারণে প্রকল্পের কাজ কিছুটা পেছালেও কর্তৃপক্ষের আশা নির্ধারিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে রেল। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্প। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর সহ 8 জেলা হয়ে যশোর পৌঁছাবে এই রেলপথ। 39,246 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 3টি প্যাকেজে ঢাকা মাওয়া, মাওয়া ভাঙা ও ভাঙা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের এই প্রকল্প নির্মাণ হচ্ছে। প্রকল্পে পিছিয়ে ভাঙা থেকে যশোর অংশের কাজ। এই অংশের অগ্রগতি মাত্র 34.7 ভাগ। মাওয়া ভাঙা ও ঢাকা মাওয়ার অগ্রগতি যথাক্রমে 76 ও 53 ভাগ। প্রকল্পের উল্লেখযোগ্য দিক হচ্ছে এতে 23 কিলোমিটার হবে উড়াল রেলপথ, যার 15.3 ভাগ কাজ শেষ। আর এর উপর দিয়ে 700 মিটার রেলপথ স্থাপিত হয়েছে। এই মেগা প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন প্রতিষ্ঠানের যে ইউটিলিটিগুলো রয়েছে সেগুলো থাকার জন্য আমাদের কাজের অনেক সমস্যা হচ্ছিল। সিএসসিপিবিএলপি নিয়মিত তদারকির মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করে এসেছে এবং বর্তমানে আমাদের ল্যান্ড, সাইট ক্লিয়ারেন্স বা ইউটিলিটির তেমন কোনো সমস্যা নাই। ঢাকা মাওয়া সেকশনে 11টি মাইনর ব্রিজের মধ্যে 8টি ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। 4টি মেজর ব্রিজ এবং 2টি মাইনর ব্রিজের কাজ চলমান রয়েছে। 2016 সালের জানুয়ারিতে কাজ শুরুর পর 6 বছরে প্রকল্পের সার্বিক অগ্রগতি 52.25 ভাগ। পিছিয়ে পড়ার কারণ হিসেবে প্রকল্প পরিচালক দায়ী করছেন করোনা মহামারী, জমি অধিগ্রহণ জটিলতা সহ নানা বিষয়। ল্যান্ড অ্যাকুইজিশন, ইউটিলিটি শিফটিং এ আমাদের আসলে দীর্ঘ প্রায় 1 বছর সময় আমাদেরকে বেশি সময় লাগছে। করোনা পরিস্থিতির কারণে আমাদের বিদেশ থেকে মালামাল পরিবহনে একটু সময় লাগছে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদেরকে কাজ করতে হয়েছে। সেক্ষেত্রে সীমিত লোকজন এবং সীমিত পরিসরে কাজ করতে হয়েছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কোথাও আন্ডারপাস, কোথাও কালভার্ট করতে হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙাতে অত্যাধুনিক স্টেশন ও ঢাকা অংশে নতুন 3.5 কিলোমিটার রেলপথ এ প্রকল্পে সংযোজন করা হয়। এতে মোট প্রকল্প ব্যয় ও সময় বাড়বে না বলে দাবি প্রকল্প পরিচালকের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ বৃষ্টি। এদিকে সকাল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সঙ্গে বয়ে যাচ্ছে বাতাস। এতে রাজধানী সহ সারা দেশে কিছুটা বেড়েছে শীতের প্রকোপ। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।
কনকনে শীত, ঘন কুয়াশা আর অকাল বৃষ্টিতে নীলফামারী ও কুড়িগ্রামে আলু ও সরিষা সহ বিভিন্ন ফসলের বেশ ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় মাঠে নষ্ট হচ্ছে অনেক ফসল। এছাড়া আলু খেতে দেখা দিয়েছে লেড ব্লাইটের আক্রমণ। কনকনে ঠান্ডা আর বৃষ্টি বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে মৌসুমি নানা ফসলের ক্ষেতে। নীলফামারীতে এবার 23,000 হেক্টর জমিতে আলু ও 5,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে নষ্ট হয়েছে সরিষা, আর আলু খেতে পচন ও পোকার আক্রমণ দেখা দেয় বিপাকে পড়েছেন চাষিরা। শস্যগুলো একেবারে জমিনের সঙ্গে শুয়ে পড়ে গেছে, এমনকি কোনো কোনো জায়গায় পশানি ধরে গেছে, ফুলগুলো নষ্ট হয়ে গেছে। শীত আর বৃষ্টিতে আধুনামাটি তামাক, একদুনামাটি আলু, আধুনামাটি ভুট্টা শেষ। ক্ষতি কমাতে জমি থেকে দ্রুত পানি অপসারণ ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কিছু কিছু জাতের আলুতে পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই পানিগুলি যাতে কেটে বের করে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। বৃষ্টি ও শৈত্যপ্রবাহে কুড়িগ্রামে আলুর ক্ষেতে দেখা দিয়েছে লেড ব্লাইটের আক্রমণ। এতে পচন ধরেছে আলুতে। এই অবস্থায় উৎপাদন খরচ নিয়ে শঙ্কিত চাষিরা। ঘন বৃষ্টি হওয়া তো আলু পচন হচ্ছে, হিম ধরছে, এখন ফলন তো হবার নাই। কৃষি বিভাগ বলছে অসময়ে ঝড়ো বৃষ্টির কারণে রবি শস্যর কিছুটা ক্ষতি হয়েছে। এখন কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে ক্ষতি পোষাতে। যদি লেড ব্লাইট আক্রমণ করে ফেলে তখন শুধু এত ওষুধ দিলে হবে না, তখন আমাদের কম্বাইন্ড যে ওষুধ সেটা যদি দেই তাহলে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারবো। এটা আমরা কৃষকদেরকে অবহিত করছি। চলতি মৌসুমে কুড়িগ্রামে প্রায় 7,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বেশিরভাগই নষ্ট হয়েছে অসময়ে বৃষ্টির কারণে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি জানবো মেহেরপুর থেকে সহকর্মী রাজিবুল হক এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন। রাজিবুল, মেহেরপুরের এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি? সকাল থেকে সূর্যের দেখা পাওয়া গেছে কিনা? আরেকটি বিষয় একটু গুরুত্ব দিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ফসলের মাঠের আসলে কি অবস্থা এই ধরনের আবহাওয়ায়? দক্ষিণাঞ্চলের জেলা মেহেরপুরে কিন্তু আজ ভোর 5:30টার পর থেকে কিন্তু মূলত বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি গুড়ি বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু মাঝারি এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে। তার ফলে কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জনজীবন শুরু করছিল। তো এই সব বিশেষ করে তারা কিন্তু আসলে সকালে কাজে বের হতে পারেনি, কারণ যে সময় কাজে বের হয় সেই সময় কিন্তু বৃষ্টি এবং বৃষ্টি অবিরাম বৃষ্টি চলা দুটার কিছুক্ষণ পরে আগে বৃষ্টি থেমে গেছে, তবে এখন আঘাত মেঘাচ্ছন্ন আছে। আর এই বৃষ্টির কারণে যেটা ফসলের মাঠের জন্য সেটা হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে গম ক্ষেত এবং মুসুরি ক্ষেতের কিন্তু ক্ষতির আশঙ্কা করতে পারছি না। গম কিন্তু ভারী বৃষ্টি পানি জমে কিন্তু গম জমিতে পড়ে যাচ্ছে বা মাটিতে নিয়ে পড়ছে এবং বৃষ্টির পানি শীষের মধ্যে প্রবেশ করে গম নষ্ট হওয়ার সম্ভাবনা। এই ক্ষেত্রে মুসুরি ক্ষেত্রে একই অবস্থা, যার ফলে কিন্তু কৃষকদের মনে করছে কিন্তু গত এক সপ্তাহে কিন্তু এইভাবে বৃষ্টি হয়েছিল। গত যে বৃষ্টির তার কিন্তু বাতাস ছিল, এই বাতাসে কিন্তু অধিকাংশ শীতের গম কিন্তু পড়ে গেছে। তারপরে সেই গম কিন্তু এখনো কিন্তু খারাপ হয়ে উঠতে পারেনি, কারণ যদি আলো না থাকলে বা প্রচন্ড আলো বা সূর্য তাপ না থাকলে কিন্তু সে গমগুলোতে আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এবং মুসুরি ক্ষেত্রে একটা অবস্থা তুলে দিতে হবে। কৃষি বিভাগ বলছে যে আজকে মেহেরপুরে সবে 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এরা পরবর্তীতে আসলে আগামীতে ক্ষেত্রে হবে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে মেহেরপুরে। সেটা আগামী কালকে অত জানা যাবে যে বৃষ্টির পরিমাণ ছিল। তবে কৃষকদের যেহেতু অকাল বৃষ্টি হয়েছে, মেহেরপুর যে শেষ নির্ভর বোরো চাষ ছিল সেটা কিন্তু আসলে বৃষ্টির পানি সেখানে বোরো চাষ শুরু করা হয়েছে। তবে মাঠে যে ফসল রয়েছে সেগুলো ক্ষতি হবে। তবে কৃষকের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি, যার ফলে কিন্তু কৃষির উপরে কি ধরনের প্রভাব পড়বে হয়তো সেটা চাষের নিরূপণ করা সম্ভব হয়নি। বগুড়ায় যমুনা নদীর পানির প্রবাহ কমে যাওয়ার বন্ধ হয়ে গেছে জেলার অধিকাংশ নৌরুট। দুই তীরের অনেক স্থানেই বন্ধ ব্যবসা বাণিজ্য। পানি উন্নয়ন বোর্ড জানায় উত্তরাঞ্চলের নদ নদীর চ্যানেলগুলো চালু রাখতে নেওয়া হচ্ছে উদ্যোগ। ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ায় ভাটিতে যমুনার দুই তীরের অনেক এলাকাতেই বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। পানি না থাকায় বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জের মধ্যে বিআইডব্লিউটি এর নৌ চলাচল বন্ধ 5 মাস ধরে। 1 মাসেরও বেশি সময় ধরে সারিয়াকান্দির কালীতলা ঘাট থেকে মাদারগঞ্জ সহ বিভিন্ন নৌরুটে শ্যালো ইঞ্জিন চালিত নৌকাও চলছে না। এতে নদীর দুই তীরের অনেক এলাকাতেই বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান।
যখন আমরা পানি আসলে সমান 1000-1200 টাকা কামাই হয়েছে, এখন আমরা পানি কম, এইটুকুর মধ্যে ঘোরা লাগে, এখন 300-400 টাকা কামাই হয়। দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা করলে, ঘাটটা সচল থাকলে দোকানপাট, এখানকার নৌকাওয়ালা, গাড়ি ঘোড়া, যাত্রী সবার জন্যই আসলে মঙ্গলদায়ক। উত্তরাঞ্চলে নদ নদীর চ্যানেলগুলো চালু রাখতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা করিডোর নামে একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট যে সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে, এবং এই প্রকল্প বাস্তবায়ন হলে যমুনা নদীকে ড্রেজিং এর মাধ্যমে একটি চ্যানেলে নিয়ে এসে বাকি মাটিটা দিয়ে কিন্তু দুই পাশের সুবিশাল একটি ল্যান্ড ডেভেলপমেন্ট সম্ভব, এবং এই জমিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন বা পর্যটন শিল্পে বলেন একটি সুবিশাল ভূমিকা রাখতে পারে। এদিকে কুড়িগ্রাম থেকে পাবনা পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদীর প্রায় 220 কিলোমিটার নৌপথের অধিকাংশ এলাকায় জেগে উঠেছে ছোট বড় অনেক চর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। ব্রিটেন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদ আরো যাবে থাকছে। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 92, ঘর ছাড়া 61,000-এর বেশি বাসিন্দা। বিপিএল, বরিশাল ও কুমিল্লার প্লে অফ নিশ্চিত, শেষ 2 স্পটের দৌড়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন বিশেষ সুবিধায় আনা বিলাসবহুল গাড়ি নিলামে তুলে অবশেষে 2টি গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর করেছে কাস্টম কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিলাসবহুল এসব গাড়ির নিলাম প্রক্রিয়ায় দীর্ঘদিনের অচল অবস্থা নিরসন হলো বলে মনে করছে সংশ্লিষ্টরা। খুব অল্প সময়ের মধ্যে পরবর্তী নিলামে বাকি গাড়িগুলো বিক্রি সম্ভব হবে বলেও মনে করছে শুল্ক বিভাগ। বিলাসবহুল বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি দুটির বর্তমান মডেলের বাজার মূল্য সরকারি ভ্যাট ও ট্যাক্স সহ যথাক্রমে 1,40 লাখ ও 2,38 লাখ টাকা। তবে পুরনো মডেলের বলে এগুলোর দাম কিছুটা কমতে পারে। এরপরও এই গাড়ি দুটি নিলাম থেকে ক্রেতারা নিয়েছে মাত্র 60 ও 62 লাখ টাকায়। প্রায় 1 দশক আগে পর্যটন সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি নিয়ে আসে একটি চক্র। প্রথম দিকে শতাধিক গাড়ি খালাসও হয়। গত 2 বছরে কয়েকবার নিলামে তোলা হলেও বিক্রি হয়নি এসব গাড়ি। বুধবার আবারও গাড়িগুলো নিলামে তোলে শুল্ক বিভাগ। বিক্রি হয় 5টি গাড়ি, তবে 3টি গাড়ি বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড় না পাওয়ায় 2টি হস্তান্তর করা হয় ক্রেতাদের কাছে। যেহেতু আমরা সিপি পেয়ে গেছি এবং আমাদের নিলাম সংক্রান্ত যে স্থায়ী আদেশ আমরা এবারও চেষ্টা করেছি, আগামীতেও চেষ্টা করব যে স্থায়ী আদেশের বিধিবিধানগুলো অনুসরণ করে হাইয়েস্ট বিডার যারা হবে তাদের অনুকূলে আমরা এগুলো অনুমোদন দিয়ে দেব, যেহেতু আদারওয়াইজ কোনো আইনগত জটিলতা আর নেই। গাড়ি কিনতে পেরে খুশি ক্রেতারা, কিন্তু নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতায় ভোগান্তি ছিল বলে অভিযোগ তাদের। পুরো প্রক্রিয়াটা ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু হেজিটেশন প্লাস হচ্ছে প্রচুর লং টাইম নিয়ে নাই, টাইমটা অনেক বেশি নিয়ে নাই। তো আমি মনে করি যে প্রসিডিউরটা একটু ইজি করা উচিত। এই গাড়িটা যদি আমরা বাজার থেকে কিনতে যাই, বর্তমান ভ্যালু ট্যাক্স ব্যাট সহ মিলিয়ে 2,38 লাখ টাকা ভ্যালু আছে। তো ওই গাড়িটা আমরা ধরেন এখন ট্যাক্স ব্যাট সহ মিলিয়ে আমরা 62 লাখ টাকাতে পাইছি। বাকি গাড়িগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবার দাবি জানিয়েছে নিলাম সংশ্লিষ্টরা। অনুমোদন দিচ্ছে, ওটা তো আমরা খুশি। যাই হোক, 3টা তো দিল, যত তো মনে হচ্ছে খুলছে। সিস্টেমে যদি সেকেন্ড বিট হিসেবে যদি আবার পণ্যগুলো আসে, বিট হবে কভার করলে, যদি 5 বিট থেকে যদি আপে যায় তাহলে ডেলিভারি অনুমোদন দিতে পারে কর্তৃপক্ষ ইচ্ছা করলে। এবার নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে 26টি মিৎসুবিশি, 25টি করে মার্সিডিজ বেঞ্চ ও বিএমডব্লিউ, 7টি করে ল্যান্ড রোভার ও ল্যান্ড ক্রুজার সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের 112টি গাড়ি ছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠালে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকে নির্ধারিত হারে কর কাটার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চিঠি অনুযায়ী বিদেশির কাছে ইনভয়েস মূল্য পাঠানোর ক্ষেত্রে ওই অর্থের উপর প্রযোজ্য হারে কর কেটে অবশিষ্ট টাকা পাঠানো যাবে। উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে, উচ্চ কর 20% হলে 100 টাকা বিল মূল্য সম্পূর্ণ বিদেশে পাঠানোর ক্ষেত্রে 25 টাকা কর জমা করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশির নামে কর জমা করতে হবে। প্রেরকের নামে জমা করা হলে কর কাটা হয়নি বলে বিবেচিত হবে। উচ্চ কর কাটা ও জমা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হলে তা যে কোনো সময় আদায় করা যাবে। এক্ষেত্রে খেলাপি অঙ্কের উপর মাসিক 2% হারে সরল সুদে অতিরিক্ত টাকা আদায়যোগ্য হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশেও দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। এর ফলে এক লাফে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১,৮৬৭ টাকা। নতুন বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে নতুন এই দাম। নতুন দাম পাওয়া এখন থেকে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ কিনতে হবে ৭৫,০০০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৭১,৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১,৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১,২০৫ টাকায়। এদিকে স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। চাবি ছাড়া মুহূর্তে মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায় তারা। এসব মোটরসাইকেল বিক্রির জন্য আছে বিশেষ মার্কেট প্লেসও। চট্টগ্রামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৮ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৫টি বাহন উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে সময় লাগে ১০ থেকে ১৫ সেকেন্ড। এর মধ্যেই যে কোনো মোটরবাইকের তালা খুলে চাবি ছাড়াই স্টার্ট দেয় তারা। ইন্টারনেট থেকে এই বিদ্যা রপ্ত করে নেমেছে মোটরসাইকেল চুরিতে। চট্টগ্রাম ও এর আশপাশের এলাকা থেকে গত ৬ মাসে অর্ধশতাধিক মোটরবাইক চুরি করেছে এই চক্রটি। বুধবার চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন এলাকা থেকে এই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫টি মোটরসাইকেল। আমি ইন্টারনেট থেকে দেখছি স্যার, দেখার পর থেকে মানে এরকম করে স্টেপ দেয় স্যার, এগুলো আমি মিস্ত্রি থেকে দেখছি। চুরি করা এসব মোটরবাইক বিক্রি করা হয় নাম্বার প্লেট ও চেসিস নাম্বার পাল্টে। এই কাজ করে আলাদা একটি গ্রুপ। শহরে চুরি করা বাইক বিক্রি হয় সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী বা পার্বত্য চট্টগ্রামে। আমি গাড়ি ওদের থেকে কিনে নিয়েছি, 3টা গাড়ি কিনে নিয়েছি। গাড়ি কিনে নিয়ে গাড়ি ৫,০০০ টাকা বাড়তিতে বিক্রি করে ফেলছি। মেট্রোপলিটন এলাকার ভিতরে এবং ফেনী এবং নোয়াখালী এই এলাকায় বিক্রি করে। তো আমরা প্রথমে একটা মোটরসাইকেল উদ্ধার করতে পেরেছি একজনের কাছ থেকে, তারপরে তার সূত্র ধরে আমরা আরো এই মোটরসাইকেল 5টা মোটরসাইকেল উদ্ধার করি। পুলিশের চোখ এড়াতে এসব মোটরসাইকেলে প্রেস লেখা স্টিকার ব্যবহার করে চোর চক্র। এরকম আরো 2টি চক্রকে ধরতে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফেনী সোনাগাজীতে চাঁদা না পেয়ে সড়ক সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে একদল চাঁদাবাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, হুমকি ধমকির ঘটনায় যুবলীগ নেতা সহ 17 জনের বিরুদ্ধে এর মধ্যে থানায় মামলা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। পুলিশ বলছে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোনাগাজী উপজেলার মুহুরী রেগুলেটর এলাকায় ১,২০০ মিটার সড়ক সংস্কারের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মায়ের দোয়া কনস্ট্রাকশন। 13 জানুয়ারি শুরু হয় কাজ। এরপর চাঁদার দাবিতে আসতে থাকে হুমকি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, বারবার বাধার মুখে পড়ায় কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা। একজন আইছিল, এসে হোস্টেলে বসে থেকে কোনো দিনে কাজ করা কেন বললাম যে সে এক মিস্ত্রি, আমি এক মিস্ত্রি, 2 মিস্ত্রি কাজ করি। কয় তোমরা 20 মিনিটের মধ্যে চলে যাবে এই এলাকা ছেড়ে। এইটুকু আঙ্কেল বলছে, আমরা সরে আইছি। লেবার টাবার উঠে দিচ্ছে আর গাড়িটা নিষেধ করছে যে চালাইতে, যেহেতু গাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তোমার মালিক এটা দেখভাল করবে নাকি দেখো। এই ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদ ও আব্দুল জলিল আদর সহ 5 জনের নাম উল্লেখ করা হয়। এখানে পুরো খারাপ একটা জায়গা, যে এখানে অনেক মানে প্রাণনাশের ভয় রয়েছে। এই ভয়ে মূলত কাজটা এখন বন্ধ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। বক্তব্য তো আমার কিছুই নেই, আমি সংশ্লিষ্ট না, আমি ওখানকার ঠিকাদারও না, ওই ডিপার্টমেন্টে আমি কাজও করি না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান এটার সাথে জড়িত এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরাও জড়িত আছে এখানে, সেহেতু এই বিষয়টিকে আগে আমরা ডিপলি দেখব। দেখার পরে আমরা ডিসাইড করব যে কারা এখানে প্রাথমিকভাবে কারা দোষী প্রমাণিত হয়। যারা প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হয় তাদেরকে আমরা গ্রেফতার করার চেষ্টা করব। 1200 মিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,12,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 92 জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়েছে 61,000-এর বেশি মানুষ। দেশটির অন্তত 1,12,000 মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন, এই তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এবং বিভিন্ন দাতব্য সংস্থা। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির ভারত মহাসাগর উপকূলীয় শহর ইকোঙ্গোতে। এই শহরেই প্রাণহানি হয়েছে 71 জনের। বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘরের ছাদ ধসে। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল। ঝড়ের প্রভাবে 20টি সড়ক ক্ষতিগ্রস্ত ও 17টি ব্রিজ ভেঙে গেছে। এতে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রম।
বিশ্বে করোনা একদিনে মৃত্যু হয়েছে 11,707 জনের, নতুন করে আক্রান্ত হয়েছে 24,20,000, আর এই নিয়ে বিশ্বে মোট আক্রান্ত এখন 40,37,00,000-এরও বেশি। প্রাণহানি 57,96,000। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হচ্ছে জার্মানিতে 2,38,000। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মারা গেছে 2,785 জন, শনাক্ত হয়েছে 2,27,000 রোগী। দেশটির বিভিন্ন শহরের স্কুলে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ব্রাজিলে একদিনে প্রাণ হারিয়েছে 1295 জন, আর একদিনে শনাক্ত হয়েছে 1,83,000-এরও বেশি রোগী। ভারতে 24 ঘন্টায় মৃত্যু 1241 জনের, শনাক্ত 65,000 জন। জাপানে সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে 95,945 জন। মিয়ানমারে 35 সেনা সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরোধ বাহিনী। দেশটির সেগেই এবং বাগো অঞ্চলে আক্রমণের মাধ্যমে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ। এছাড়া সেগেইং অঞ্চলে সামরিক বাহিনীর একটি কনভয়ে হামলা চালাতে 41টি মাইন ব্যবহারের দাবি করেছে সংগঠনটি। অঞ্চলগুলোতে সেনাবাহিনীর উপর বেশ কয়েকটি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে তারা। এসব হামলায় প্রতিরোধ বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা। এদিকে দেশটির রাখাইন রাজ্যে সোমবার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে এসব হামলা ও হতাহতের ব্যাপারে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ভারতে হিজাব বিতর্কের জেরে কর্ণাটকে স্কুল কলেজ বন্ধের পর এবার 144 ধারা জারি করা হয়েছে। বেঙ্গালুরুতে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জানিয়েছে রাজ্য সরকার। হিজাব নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাগুলো পরবর্তী শুনানির জন্য উচ্চতর বেঞ্চে পাঠিয়েছে বিচারপতি কৃষ্ণা দীক্ষিত। হিজাব বিতর্কে উত্তাল ভারতের কর্ণাটক। মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকা নিষিদ্ধ করে উদুপির একটি সরকারি কলেজ। এর জেরে পথে নামেন শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে হিজাব নিষেধের দাবিতে গেরুয়া স্কার্ফ বা শাল পরে বিক্ষোভ করে একটি সংগঠন। এর জেরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ায় উত্তাপ। তবে উদুপি কলেজ কর্তৃপক্ষের দাবি, ড্রেস কোড মেনেই সবাইকে কলেজে আসতে হবে। সেক্ষেত্রে ছাত্রীদের হিজাব পরার সুযোগ নেই। একটি দল হিজাব পরে বিক্ষোভ করছে, অন্যদিকে আরেকটি দল গেরুয়া শাল পরছে। এতে ক্যাম্পাসের ভেতরে 2 দলের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিষয়টি সরকার ও আদালতের ঠিক করতে হবে। এর মধ্যে ইউনিফর্ম পরার বিষয়টি বারবারই বলা হচ্ছে। অন্যদিকে হিজাব পরার সুযোগের দাবি ছাত্রীদের। বড় বোনেরা এসব প্রতিষ্ঠানে হিজাব পরে লেখাপড়া করেছিলেন। সম্প্রতি কলেজে ঢোকার আগে হিজাব খুলে ফেলার নিয়ম এসেছে। আমরা শিক্ষা হিজাব দুটোই চাই। হিজাব পরিহিত ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। একজন নারী কি পরবে তা নিয়ে রাজনীতি করার সুযোগ নেই বলেন তিনি। একজন নারী হিজাব পরবে নাকি জিন্স পরবে তা সম্পূর্ণ তার নিজের স্বাধীনতা। এ নিয়ে যেমন কারো কথা বলার অধিকার নেই, তেমনি এটা নিয়ে রাজনীতি করারও সুযোগ নেই। আপনি কি পরবেন তা যেমন আমি ঠিক করে দেব না, তেমনি আমি কি পরব তা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা। শুধু কর্ণাটক নয়, হিজাব পরা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ায় উত্তেজনা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার বেঙ্গালুরুর স্কুল কলেজে 144 ধারা জারি করা হয়েছে, যা বলবৎ থাকবে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে মঙ্গলবার থেকে 3 দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার। হিজাব পরার দাবিতে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হন কয়েকজন শিক্ষার্থী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর সিলেট পর্ব শেষে জমে উঠেছে প্লে অফের লড়াই। বরিশাল কুমিল্লার প্লে অফ নিশ্চিত, শেষ 2 স্পটে দৌড়ে আছে ঢাকা, খুলনা, চট্টগ্রাম। এদিকে এখন পর্যন্ত ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তামিম ইকবাল। বোলিংয়ে 14 উইকেট নিয়ে সেরা মুস্তাফিজ। তবে অলরাউন্ড নৈপুণ্যে সাকিব আল হাসান বরাবরের মতো শীর্ষে। বিধ্বংসী কলিনগ্রামে কাটেনি দুর্দশা। হোম ভেন্যুতে সব ম্যাচ হেরে লিগ পর্বের শেষ সিলেট সানরাইজার্সের মিশন। শেষ বেলায় এসে প্লে অফের জন্য লড়াই জমজমাট। 2 স্পটের জন্য লড়াইয়ে 3 দল। সাকিবের ফরচুন বরিশাল সবার আগে পৌঁছেছে প্লে অফে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও নিশ্চিত 9 পয়েন্ট নিয়ে। 3 মিনিস্টার ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সমান 8 পয়েন্ট।
মুশফিকের খুলনার 2 ম্যাচ বাকি, কিন্তু ওদের চিন্তাই যেন বেশি, কারণ বাকি 2 ম্যাচে খেলা শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। মিনিস্টার ঢাকার জন্য চ্যালেঞ্জটা আরো কঠিন। মাহমুদুল্লাহ তামিমদের খেলা ইনফার্ম ফরচুন বরিশালের বিপক্ষে 11 ফেব্রুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বাকি 2 দলের দিকে তাকিয়ে, ওদের লড়াই সিলেট সানরাইজার্সের সাথে 12 ফেব্রুয়ারি। সিলেট ব্যর্থ হলেও দারুণ ধারাবাহিক কলিন ইনগ্রাম 2 ম্যাচে সেঞ্চুরি মিস করেছেন এই প্রোটিয়া। সর্বোচ্চ রানের তালিকায় এখন ইনগ্রামের অবস্থান 2 নম্বরে। সবশেষ ম্যাচে ছন্দপতন হলেও তামিম ইকবাল আছেন শীর্ষে। শীর্ষ 5-এ মাহমুদুল্লাহ রিয়াদ আর এনামুল বিজয়। বোলিংয়ে লড়াই জমেছে, সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। মিরপুরে কুমিল্লার সাথে 5 উইকেট ফিজকে এগিয়ে দিয়েছে। সবশেষ ম্যাচেও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় অবস্থানে সাকিব, তার শিকার 14 উইকেট। শীর্ষ 5-এ 2 স্পিনার অপু আর তানভীর। অলরাউন্ড পারফরমেন্সে অবশ্য সাকিবের ধারে কাছে কেউ নেই। টানা 4 বার ম্যাচ সেরা হয়ে গড়েছেন রেকর্ড। টুর্নামেন্ট সেরা হওয়ার অপেক্ষা আরও একবার। একদিন বিরতি, মিরপুরে ফিরছে বিপিএল উৎসব, জমবে প্লে অফ নিশ্চিতের লড়াই। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকে। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব, টুইটারে চোখ রাখুন আর বিস্তারিত সংবাদ জানুন।